নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি সেরা 10 আর শুরুতেই চোখ রাখবো বাংলার খবরে। নির্ধারিত 22শে জানুয়ারি হবে রাজ্যে 4 পুর নিগমের ভোট। সোমবার মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। তবে প্রচারে কোভিড প্রোটোকল যাতে মানা হয় তার জন্য গাইডলাইন কড়াকড়ি সিদ্ধান্তের কথা জানিয়েছে কমিশন। প্রচারে রোড শো, পদযাত্রা নিষিদ্ধ করা হয়েছে সাইকেল ও বাইক মিছিল। রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় 4 পুর নিগমের ভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নির্ধারিত দিনেই কমিশন ভোটে অনড় থাকায় দূর হল অনিশ্চয়তা। যাত্রী দুর্দশা সামলাতে নয়া উদ্যোগ, বিধি বদল হলো লোকাল ট্রেনে। 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন, শেষ ট্রেন রাত 10টায়। সোমবার থেকে চালু হচ্ছে নয়া বিধি। করোনা সংক্রমণ রুখতে সন্ধ্যে 7টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে বলে রবিবার জানিয়েছিল নবান্ন, কিন্তু ট্রেনের দাবিতে হাওড়া স্টেশনে ব্যাপক বিক্ষোভ হয়। এরপরেই বিধি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন বছরের নতুন উপহার, কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়ার সেরার স্বীকৃতি পেল দুয়ারে সরকার প্রকল্প। রাজ্যের এই প্রজেক্টের মুকুটে জুড়ল অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স। রাজ্যবাসীর সুবিধায় দৌড়ে দৌড়ে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ায় দুয়ারে সরকারের প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্যতেই বাজিমাত করল এই প্রজেক্ট। দুয়ারে সরকারকে ই গভর্নেন্স পুরস্কার দিল সিএসআই। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়ার সদস্য সংখ্যা প্রায় 90,000। এই প্রতিষ্ঠানের বহু কৃতি ছাত্র স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সেই সংস্থারই উৎকর্ষতার পুরস্কার মুখ উজ্জ্বল করল বাংলার। ভোট পরবর্তী হিংসা মামলার নয়া মোড়। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে থাকা 21টি যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ ভুয়ো আদালতে জানিয়ে দিল সিবিআই। 21শে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট পরবর্তী হিংসায় অশান্ত হয়ে ওঠে বাংলা। তাদের কর্মী সমর্থকেরা হামলার শিকার হন বলে দাবি করে বিজেপি। পাশাপাশি ধর্ষণের অভিযোগ করে গেরুয়া শিবির। রাজ্যে আসে জাতীয় মানবাধিকার কমিশনও। ঘটনায় জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। নির্দেশ দেওয়া হয় সিবিআই তদন্তে। বিজেপির অভিযোগ অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনকে খতিয়ে দেখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সে রিপোর্ট অনুযায়ী 21টি যৌন হেনস্থার অভিযোগ ফিরিয়ে দিল সিবিআই। রিপোর্ট জমা করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াইজে দাস্তুর। কলকাতায় শুরু হলো 15 থেকে 18 বছর বয়সী পড়ুয়াদের টিকাকরণ। সোমবার স্কুলে চলল ভ্যাকসিনেশন। টিকা নিল নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। এর জন্য শহরের 16টি স্কুলকে বেছে নেওয়া হয়েছে। বেথুন কলেজিয়েট স্কুল সহ একাধিক স্কুলে চলে টিকাকরণ। শহরের প্রায় 1.5 লক্ষ পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া হবে। এই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে বলে জানান কলকাতার মেয়র ফেরাদ হাকিম। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষ। করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে আশ্বস্ত করলেন কলকাতার মেয়র ফেরাদ হাকিম। আতঙ্কের কিছু নেই বলে জানান তিনি। তবে সংক্রমণ রুখতে পুরসভার পক্ষ থেকে যে উদ্যোগের কথা জানান তিনি, সেফ হোম তৈরি হচ্ছে বলে জানান ফেরাদ। পাশাপাশি সবাইকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন। নো মাস্ক নো সেল বিক্রেতাদের নির্দেশ ফেরাদ হাকিমের। যদিও এই যে ওয়েভটা এখন যে ওয়েভটা এসছে সেটাতে মানুষ বাড়িতে থেকেই ঠিক হয়ে যাচ্ছে। 5 দিন লাগছে তার। এই স্ট্রেনটা কোনটা, ডেল্টা স্ট্রেন কোনটা বয়ে যাচ্ছে। তাই একটু সাবধানে আমাদের সকলকে থাকতে হবে। যে মানুষরা একটা ঘরে অনেকে থাকেন তাদের আইসোলেশন করাটা অত্যন্ত জরুরি। সেই যাদের ঘর নেই পর্যাপ্ত তাদের জন্য সেফ হোম আমরা আজকে করছি, হয়তো 2 দিন লাগবে। 2-3 দিনের মধ্যে আমরা খুলে দেবো। বাজারে তো আপনারা জানেন যে আমরা মাইকিং করছি। আমরা পুলিশের হেল্প চেয়েছি যে বিক্রেতা এবং ক্রেতা তারা মাস্ক পরবে না সেই দোকান বা সেই হকারকে তুলে দেওয়ার জন্য, যে যারা এটাকে করবে না। প্রত্যেক দোকানের সামনে নো মাস্ক নো সেল। শহরের যে সমস্ত অঞ্চল বা এলাকায় 5 জনের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন সেই এলাকাগুলিকে কন্টেনমেন্ট বা মাইক্রো কন্টেনমেন্ট জোন করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। বর্তমানে শহরে 25টি স্থানকে কন্টেনমেন্ট বা মাইক্রো কন্টেনমেন্ট জোন করার সিদ্ধান্তের কথা জানান মেয়র ফেরাদ হাকিম। এছাড়া যে ফ্ল্যাটগুলিতে আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে সেগুলিও মাইক্রো কন্টেনমেন্ট জোনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি। এখন সঙ্গে বাজারগুলি থেকে সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য নিয়মিত স্যানিটাইজ করা হবে বলে জানান ফেরাদ হাকিম। শিলিগুড়ি পুরসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থীরা। সোমবার সকালে প্রার্থীসহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শিলিগুড়ির আনন্দময়ী কালী মন্দিরে পুজো দেন 33 নম্বর ওয়ার্ডের হেভিওয়েট প্রার্থী গৌতম দেব। পুজো শেষে সেখান থেকে মিছিল করে শিলিগুড়ি মহকুমা শাসকের অফিসের সামনে যান তারা। এরপর নিয়ম মেনে মহকুমা শাসকের কাছে একে একে মনোনয়ন পেশ করেন তৃণমূল প্রার্থীরা। পুরবোর্ড দখলের ব্যাপারে নিশ্চিত বলে দাবি তৃণমূল নেতা গৌতম দেবের।
মনোনয়ন জমা কেন্দ্র উত্তেজনা আসানসোলে। সোমবার ছিল মনোনয়ন পেশের শেষ দিন। মনোনয়ন দিতে আসানসোলের সেন্ট জোসেফ স্কুলে যান বিভিন্ন দলের প্রার্থীরা। এদিন বাম প্রার্থীরা একসঙ্গে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুপুর 2টো নাগাদ বিজেপি নেতা লক্ষণ ঘড়ুই মনোনয়ন কেন্দ্রের সামনে যান। কেন্দ্রের সামনে বিজেপি নেতাকে দেখে বিক্ষোভ দেখায় তৃণমূল। এদিন মনোনয়ন পেশ করলেন প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল প্রার্থীদের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ল সল্টলেকে। এসডিও অফিসে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে এলে বিশৃঙ্খলা তৈরি হয়। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারলেও তারা দিতে পারছেন না। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়, নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দেয় বিজেপি। সময় এখন ছোট্ট একটা বিরতির। এবার চোখ রাখবো দেশের খবরে। আদালতে ৫,০০০ পাতার চার্জশিট পেশ হল উত্তরপ্রদেশের লখিমপুর খেরি হত্যাকাণ্ডের। প্রথম এফআইআরের ভিত্তিতে তৈরি এই চার্জশিট আদালতে পেশ করে সিট। লখিমপুর খেরির টিকুনিয়ায় এসইউভি কনভয় পিষে দেয় এক সাংবাদিক ও 4 কৃষককে। এছাড়াও গুলি করে আরও 4 কৃষককে হত্যা করা হয়। প্রথম এফআইআরে 5 জনের গাড়িতে পিষে হত্যার কথা উল্লেখ থাকলেও বাকি 4 জনের গুলিতে মৃত্যুর উল্লেখ নেই। ঘটনায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র তেনির ছেলে আশিস মিশ্র তেনি। গ্রেফতারের পর থেকে জেল হেফাজতে অভিযুক্ত মন্ত্রীপুত্র। সিট রিপোর্টে ঘটনাকে পরিকল্পিত বলে জানানো হয়, তবে সেই রিপোর্টে খুশি নন কৃষকদের তরফের আইনজীবী। চার্জশিটে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র তেনির নাম না থাকায় রিপোর্ট সন্তোষজনক নয় বলে দাবি আইনজীবীর। उनका नाम नहीं है आज इस चार्जशीट में, जबकि एक्सपेक्टेशन ये थी कि उनका नाम आना चाहिए। प्रॉपर इन्वेस्टिगेशन हमें लग रहा है नहीं हुई इस हिसाब से। लोग इससे सहमत नहीं है क्योंकि अजय मिश्र टैनी जो कि एक्यूज थे इसमें, उनका रोल भी था, उनकी गाड़ी इन्वॉल्व है, महिंद्रा थार इसमें इन्वॉल्व है, और उसके बाद भी उनका नाम नहीं है इसमें। কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছিলেন প্রথম থেকেই। কৃষক মৃত্যু নিয়ে নিজেই প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছিলেন। এবার কৃষি আইনের প্রশ্নে সরাসরি প্রধানমন্ত্রীকে বিঁধলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। হরিয়ানা দাদরিতে এক সমাবেশে সত্যপাল বলেন, কৃষি আইন ও আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি খুব উদ্ধত আচরণ করেছিলেন। আমি প্রধানমন্ত্রীকে জানাই অন্তত 500 কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক মৃত্যুর দায় মোদির বলে কটাক্ষ করেন সত্যপাল। এই ঘটনার পর ফের একবার বিজেপি নেতৃত্বের সঙ্গে সংঘাত বাঁধল মেঘালয় রাজ্যপালের। জম্মু কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীনও বিভিন্ন সময় সত্যপালের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। শেষে কেন্দ্রীয় সরকার তাকে মেঘালয়ের রাজ্যপাল করে পাঠায়। মেঘালয়ে পাঠানো নিয়েও সত্যপাল তার ক্ষোভ গোপন করেননি। किसानों के मामले प्रधानमंत्री से मिलने गया तो मेरी 5 मिनट में लड़ाई हो गई उनसे, क्योंकि वो बहुत घमंड में थे। जब मैंने उन्हें कहा हमारे 500 लोग मर गए, तुम तो कुतिया मरती है तो चिट्ठी भेजते हो, तो उसने कहा मेरे लिए मरे। मैं कहा भाई आपके लिए तो मरे थे, जो आप राजा बने हुए उनकी वजह से। खैर झगड़ा हो गया मेरा। उन्होंने कहा तुम अमित शाह से मिलो। मैं अमित शाह से मिला, उसने कहा सत्ता। প্রধানমন্ত্রীর ব্যর্থ প্রতিশ্রুতি নিয়ে খোঁচা তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের। নয়া বছরের শুরুতে তৃণমূল সাংসদের টুইট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি 2022 শেষ হওয়ার আগে 6টি প্রতিশ্রুতি পূরণের কথা বলেছেন। বছরের শুরুতে তা মনে করিয়ে দিয়ে প্রতিশ্রুতিগুলি কি কি তাও তুলে ধরলেন তৃণমূল সাংসদ। সেগুলো হলো, প্রত্যেক ভারতবাসীর থাকবে বাসস্থান, কৃষকদের আয় দ্বিগুণ হবে, ভারতের অর্থনীতির উন্নয়ন হবে, প্রত্যেকটি বাড়িতে জল, শৌচাগার, সবার জন্য বিদ্যুৎ পরিষেবা সহ বুলেট ট্রেন। প্রসঙ্গত এই সমস্ত প্রকল্প তৈরি করার জন্য ডেডলাইন বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। 2022-এর মধ্যে সব সম্পূর্ণ হওয়ার কথা বলেছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আদৌ পূরণ হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। অরবিন্দ কেজরিওয়াল সরকারের নয়া আবগারি নীতির বিরুদ্ধে নতুন বছরের প্রথম সোমবারই বিক্ষোভ দেখালো গেরুয়া শিবির। দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্তার নেতৃত্বে অক্ষরধাম মন্দিরের সামনের রাস্তা আটকে চলে প্রতিবাদ। এছাড়া বদরপুর, লোনি, লক্ষ্মীনগর, আজাদপুর, পাঞ্জাবি বাগ সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, কেজরিওয়াল সরকারের নয়া আবগারি নীতিতে স্কুল, কলেজ সহ ধর্মীয় স্থানের সামনে মদের দোকান খোলা হচ্ছে। অভিযোগ খারিজ করে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার দাবি, নয়া আবগারি নীতির ফলে 3,500 কোটি টাকা চুরি আটকানো গিয়েছে, যা বিজেপি ও মদ মাফিয়াদের হাতে যেত। বিজেপির চাক্কা জ্যামে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানীর রাস্তাঘাট। একের পর এক গাড়ি দাঁড়িয়ে বিশাল জ্যাম তৈরি হয়। ভোটমুখী উত্তরাখণ্ডে প্রকাশিত হল কংগ্রেসের থিম সং। সোমবার
তিন তিগড়া কাম বিগড়া থিম সং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। দিল্লিতে আয়োজিত বৈঠকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। কংগ্রেস নেতা বলেন, ডাবল ইঞ্জিনের মডেল উত্তরাখণ্ডে মুখ থুবড়ে পড়েছে। 5 বছরের রাজত্বে বারবার মুখ্যমন্ত্রী বদলাতে হয়েছে। উত্তরাখণ্ডবাসী অপমানিত বোধ করেছেন। উত্তরাখণ্ডে করোনার উদ্বেগজনক পরিস্থিতি নিয়েও আক্রমণ করেন হরিশ। পাশাপাশি মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান সহ একাধিক ইস্যুতে বিজেপি সরকারকে আক্রমণ শানান হরিশ রাওয়াত। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সোমবারের রিপোর্ট অনুযায়ী গোটা দেশে সব মিলিয়ে 1700 ওমিক্রন পজিটিভ কেস ধরা পড়েছে। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত 33,750 জন। একদিনে অ্যাক্টিভ আক্রান্ত বেড়েছে 22,781। 23টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট। তবে আক্রান্তদের মধ্যে 639 জন সুস্থ হয়ে উঠেছেন। করোনার ডেল্টা স্ট্রেনের তুলনায় 3 গুণ বেশি সংক্রামক ওমিক্রন। দেশে ওমিক্রন আক্রান্ত রাজ্যগুলির মধ্যে এখনও শীর্ষে মহারাষ্ট্র, আক্রান্ত 510 জন। তারপরই রয়েছে দিল্লি, 351টি ওমিক্রন পজিটিভ কেস ধরা পড়েছে সেখানে। কেরালায় আক্রান্ত 156 জন, গুজরাটে 136 জন, তামিলনাড়ুতে 121, রাজস্থানে 120 জন এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। করোনার বারবারন্ত দেশ জুড়ে। করোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী। এই আবহে পাটনার নালন্দা মেডিকেল কলেজ ও হাসপাতালে 87 জন চিকিৎসক করোনা আক্রান্ত হলেন। হাসপাতাল সূত্রে খবর, এদের বেশিরভাগই উপসর্গহীন। তবে যাদের মৃদু উপসর্গ রয়েছে তাদের হাসপাতাল ক্যাম্পাসেই আইসোলেশনে রাখা হয়েছে। পাটনার ডিএম চন্দ্রশেখর সিং এক বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছেন, প্রসঙ্গত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 33,750 জন, যা আগের তুলনায় 22.5% বেশি। গোটা দেশের সঙ্গে কোভিড জ্বরে কাঁপছে সৈকত শহর গোয়া। বর্ষবরণের রাতে দেশের প্রিয় ডেস্টিনেশন গোয়া, আর এর ফলও ভুগতে হচ্ছে সৈকত শহরকে। সেখানে নতুন বছরের উৎসব পালনের পর প্রবলভাবে বেড়েছে সংক্রমণের হার। বর্তমানে গোয়ায় সংক্রমণের হার 10.7%। সোমবারের রিপোর্ট অনুযায়ী সেখানে আক্রান্তের সংখ্যা 1671। সংক্রমণ রুখতে নানা বিধিনিষেধ লাগু করেছে গোয়া প্রশাসন। বার রেস্তোরাঁগুলিতেও বিভিন্ন বিধিনিষেধ লাগু হয়েছে। 26 জানুয়ারি পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে চলবে অনলাইন ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলে এসে কোভিডের টিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে টিকাকরণের পর 26 জানুয়ারি পর্যন্ত তাদের স্কুলে আসতে হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্রের খবর, সোমবার বা মঙ্গলবারের মধ্যে রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হতে পারে। প্রতিদিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। বাদ যাচ্ছে না বিনোদুনিয়ার তারকারাও। কিছুদিন আগে বলিপাড়ায় করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মৃণাল ঠাকুর, অর্জুন কাপুর, বোন অনশুলা কাপুর সহ বেশ কয়েকজন। আক্রান্তের তালিকাটা ক্রমশই দীর্ঘতর হচ্ছে। এবার করোনায় আক্রান্ত জন আব্রাহাম এবং তার স্ত্রী প্রিয়া। সস্ত্রীক করোনা আক্রান্ত হওয়ার দুঃসংবাদ নিজের সোশ্যাল সাইটেই জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি জন আরও জানিয়েছেন, 3 দিন আগে তিনি এবং তার স্ত্রী প্রিয়া এমন কিছু মানুষের সংস্পর্শে এসেছিলেন যারা করোনায় আক্রান্ত। আপাতত কিছুদিন সস্ত্রীক আইসোলেশনে থাকবেন বলেই জানিয়েছেন অভিনেতা। জন এবং প্রিয়া দুজনেই করোনার টিকা নেওয়ার পরও করোনার কবলে পড়েছেন। দুজনেরই করোনার স্বল্প উপসর্গ রয়েছে। সকলকে সুস্থ থাকার ও মাস্ক পরে থাকার অনুরোধ জানিয়েছেন জন আব্রাহাম। দেশ জুড়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কড়া বিধিনিষেধ জারি রয়েছে বিভিন্ন রাজ্যে। এরই মধ্যে মুম্বাই গোয়া ক্রুজে এক ক্রু মেম্বার কোভিডে আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই তরিটিতে 595 জন ক্রু সদস্য ও 1471 জন যাত্রী ছিলেন। সেখানে একজন করোনা আক্রান্ত হওয়ায় পুরো জাহাজটিকেই আইসোলেশনে রাখা হয়েছে। সূত্রের খবর, ক্রুজে একজনের আক্রান্ত হওয়ার খবর আসার পরেই জাহাজের তরফে সরকারকে বিষয়টি জানানো হয়। সঙ্গে সঙ্গে নোঙর করা হয় জাহাজটিকে। জাহাজটি বর্তমানে ভাস্কোর মোরমুগাও বন্দরে ক্রুজ টার্মিনালে রাখা হয়েছে। বাকি যাত্রী ও ক্রুয়ের RT-PCR পরীক্ষা করানো হয়েছে। ফলাফলের অপেক্ষায় যাত্রী ও ক্রু সদস্যরা। এবার চোখ রাখবো বিদেশের খবরে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খানের গাড়ি লক্ষ্য করে গুলি। রবিবার রাতে ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফেরার পথে তাঁর দিকে গুলি চালায় দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। বন্দুক দেখিয়ে তার গাড়িকে দাঁড়ও করিয়ে রাখে বেশ কিছুক্ষণ। কোনো মতে অন্য গাড়িতে চেপে পালিয়ে গিয়ে নিজে প্রাণ বাঁচিয়েছেন রেহাম, এমনটাই দাবি করলেন তিনি। ঘটনার পরই আতঙ্কিত রেহাম একটি টুইটের মাধ্যমে পুরো বিষয়টি জানান। তবে ঘটনার জন্য তিনি আঙুল তুলেছেন তার প্রাক্তন স্বামী তথা পাক প্রধানমন্ত্রীর দিকে। রেহাম লিখেছেন, এটাই কি ইমরান খানের নয়া পাকিস্তান? কাপুরুষ, গুন্ডা ও লোভীদের দেশে আপনাকে স্বাগত। ইসলামাবাদের শামস কলোনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী। এবার এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে অভিযোগ তুললেন ইউক্রেনের সংস্কৃতি মন্ত্রী ক্যাচেনকো। তার অভিযোগ, জনপ্রিয় সিরিজ এমিলি ইন প্যারিসে ইউক্রেনের মহিলাদের যেভাবে তুলে ধরা হয়েছে তা সেদেশের পক্ষে অপমানজনক। তার মতে সেখানে নায়িকাকে যেভাবে দেখানো হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাই এর বিরুদ্ধে তিনি সরব হয়েছেন। ইতিমধ্যেই তিনি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং কর্তৃপক্ষের বিরুদ্ধে চিঠি পাঠিয়েছেন। ইউক্রেনের অনেকেই এ ব্যাপারে তার সঙ্গে সহমত এবং এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তারা সহমত পোষণ করেছেন। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে অবস্থিত সংসদ ভবনে আগুন লাগার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বয়স ৪৯। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, চুরি, ভাঙচুরের অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাকে আদালতে পেশ করা হয়। তিনি কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তা জানার চেষ্টা করেছে পুলিশ। তার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রবিবার ভবনের ছাদ থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় মুখ ঢাকে ওই এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় প্রয়াত নোবেলজয়ী আর্চ বিশপ ডেসমন্ড টুটুর শেষকৃত্যের কয়েক ঘণ্টা পরই এমন অগ্নিকাণ্ডের ঘটনায় হতবাক দক্ষিণ আফ্রিকা। ইসরায়েল জুড়ে শুরু হলো করোনা টিকা তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজ দেওয়ার কাজ। 60 বছরের ঊর্ধ্বে সকলেই পাবেন এই বুস্টার ডোজ। ওমিক্রনের করাল গ্রাস থেকে বাঁচতেই বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হয়েছে। 4 মাস আগে সর্বশেষ ডোজ নিয়েছেন এমন 60 ঊর্ধ্ব ব্যক্তিদেরকেই দেওয়া হবে বুস্টার ডোজ। এছাড়াও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদেরও দেওয়া হবে বুস্টার ডোজ। সাংবাদিক সম্মেলন থেকে প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেন। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নানা কারণে নষ্ট হয়ে গেছে সেই সব মানুষকে বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। 95 লক্ষ জনসংখ্যার ইসরায়েলে গত সপ্তাহে প্রতিদিন 5000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। সপ্তাহের শেষে সেই সংখ্যাটা 4 গুণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকা দেওয়ার ক্ষেত্রে বিশ্বে অন্যান্য দেশগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে আছে ইসরায়েল। প্রথম দেশ হিসেবে জনসংখ্যার অধিকাংশকে টিকা দেওয়া হয়েছে। গত বছরও বুস্টার ডোজ দেওয়ার পক্ষে সওয়াল করেছিল ইসরায়েল। অবশেষে সেখানে বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হয়েছে। নতুন বছরের শুরুতেই হাসপাতালে ভর্তি হতে হলো ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ের বলসোনারোকে। পেটে ব্যথা ও অন্ত্রনালীর সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে বলে একটি নিউজ ওয়েবসাইটে জানিয়েছেন তার চিকিৎসক। তিনি আরও বলেন, হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, অস্ত্রোপচারও করা হতে পারে। সোমবার তার বিমান সাও পাউলোতে অবতরণ করার পরই তাকে ভিলানোভা স্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত বছর জুলাইয়ে ক্রমাগত 10 দিন ধরে হেঁচকি তুলতে থাকায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলসোনারো। সে সময় অস্ত্রোপচার করা হয় তাঁর। নতুন বছরের প্রথম কর্মব্যস্ত দিনে অসুস্থ হয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের পূর্ব উপকূলবর্তী অঞ্চল। সেন্ট্রাল ওয়েদার ব্যুরো জানিয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী কম্পনের মাত্রা 6.2। টাইপেইয়েও কম্পন অনুভূত হয়েছে বলে খবর, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উপকূলবর্তী শহর হুয়ালিয়েন থেকে 56 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠই এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে সেন্ট্রাল ওয়েদার ব্যুরোর তরফে জানানো হয়েছে। বাড়ি ঘর কাঁপতে থাকে। মাত্র 20 সেকেন্ড স্থায়ী ছিল কম্পন। সেরে উঠেছেন করোনা থেকে, কিন্তু সেরে ওঠার পরও তার রেশ থেকে যেতে পারে। নতুন সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নয়া গবেষণা বলছে, মৃদু উপসর্গ দেখা যাক বা কোনো উপসর্গ না দেখা গেলেও করোনা সংক্রমণের ফলে এমন অ্যান্টিবডি তৈরি হয় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দেয়। সেই অ্যান্টিবডি শরীরে দীর্ঘদিন থেকে যায়। সেরে ওঠার পরই ক্ষতিকারক অ্যান্টিবডির প্রভাব কাজ করা শুরু করে। আলফা, বিটা, ডেল্টা, ওমিক্রন করোনা ভাইরাসের সবকটি রূপের সংক্রমণই রোগীর দেহে তৈরি
ক্ষতিকর অ্যান্টিবডি তৈরি করে। চিকিৎসা পরিভাষায় যাকে বলে অটো অ্যান্টিবডি। আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞান গবেষণা পত্রিকা জার্নাল অব ট্রান্সলেশন মেডিসিনে এই গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানেই বলা হয়েছে যে ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন তাদের শরীরে বিভিন্ন প্রজাতির অটো অ্যান্টিবডি তৈরি হয়। করোনায় আক্রান্ত হওয়ার 6 মাস পরেও এই অ্যান্টিবডি শরীরে নানা অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতিকর প্রভাব বিস্তার করে। তালিবান কাবুলের কুর্সি দখল করার পর থেকেই আফগান নারীদের দুর্দশার তালিকা ক্রমেই দীর্ঘ হতে শুরু করেছে। একেই কোনো কিছুতে কোনো অধিকার না পেয়ে অন্ধকারে তলিয়ে যাচ্ছেন আফগান নারীরা। কাবুলিওয়ালার দেশে অসহায় অবস্থায় রয়েছেন আফগান মায়েরা। কেন এমন পরিস্থিতি? তালিবরা ক্ষমতা দখলের পর ভেঙে পড়েছে আফগান অর্থনীতি, বন্ধ আন্তর্জাতিক সাহায্য, লাগাতার যুদ্ধে কাজ হারিয়েছে অনেক আফগান পুরুষ, মহিলাদের অনুমতি মেলেনি কাজে যাওয়ার। এই পরিস্থিতিতে আফগান মায়েরা শিশুদের মুখে তুলে দিতে পারছেন না খাদ্যের জন্য কন্যা সন্তানকে বিয়ের জন্য বন্ধক রেখে টাকা জোগাড় করতে হচ্ছে। টাকার বিনিময়ে ঠেলে দিতে হচ্ছে অন্ধকারের দিকে। ছোট চোখের অধিকারিণীরা কি সুন্দরী নন? প্রশ্ন ছুড়েছেন চীনা মডেল কাই নিয়াং। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটূক্তির মুখে পড়েছেন তিনি। সম্প্রতি তিনি একটি চীনা ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করেন। তার ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করতেই একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। বেশ কয়েকদিন ধরে টানা এই কটূক্তির মুখে পড়ে অবশেষে মুখ খুললেন কাই নিয়াং। তার জবাবে তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তার শারীরিক গঠন তিনি তার মা বাবার থেকে পেয়েছেন। এই বাহ্যিক গঠনকে তিনি গ্রহণ করতে না পারলে সেটা তার দেশ চীনকে অপমান করা হয়। শেষে নেটিজেনদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েছেন কাই নিয়াং। ছোট চোখের অধিকারিণী হওয়াই কি তার একমাত্র অপরাধ? সেরা 10 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।